ethical decision making, ethical theories. চ্যাপ্টারের নাম হচ্ছে এটা। চ্যাপ্টারের নামটা দেখে দেখেন বোঝা যাচ্ছে কি আপনার, যখন আপনি একটা এথিক্যাল ডিসিশন মেক করবেন তখন কি করতে হবে, আপনার অবশ্যই এথিক্যাল থিওরি গুলো জানতে হবে। থিওরি অ্যাপ্লাই করেই তো আমার এথিক্যাল ডিসিশন মেক করতে হবে, তাই না? সো এথিক্যাল ডিসিশন মেকিংটা কেন ইম্পর্টেন্ট, কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং কোন কোন থিওরি আমরা অ্যাপ্লাই করতে পারি, এই চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো জানবো। সো দেখেন এথিক্যাল মেকিং এথিক্যাল ডিসিশন। আচ্ছা, মেকিং গুড এথিক্যাল ডিসিশন টু সলভ এথিক্যাল ডিলেমা requires a trained sensitivity to ethical issues and a practiced method for exploring the ethical aspect of a decision, right? কি বলেছে আপনার যে একটা ভালো এথিক্যাল ডিসিশন যদি আপনি মেক করতে চান একটা এথিক্যাল ডিলেমা সলভ করার জন্য, ডিলেমা মানে কি, বিভ্রান্তিকর একটা পরিস্থিতি, তাই না? এরকম একটা পরিস্থিতি সলভ করার জন্য যদি একটা আপনি ভালো ডিসিশন মেক করতে চান তাহলে সেটার জন্য আপনার কি থাকতে হবে, অবশ্যই ট্রেন সেনসিটিভিটি টু এথিক্যাল ইস্যুস। আপনার সেনসিটিভিটি গুলো, যে সেনসিটিভ যেই ইস্যুস গুলো থাকে এগুলোতে আপনার ট্রেন্ড হতে হবে। এখানে ইমোশনস বা থটস চলে আসলে হবে না, রাইট? এথিক্যাল প্রিন্সিপাল যেটা বলে সেই ডিসিশনটাই নিতে হবে। সো অবশ্যই আপনার মাইন্ডকে সেভাবে ট্রেন্ড থাকতে হবে এন্ড কি করতে হবে, একটা প্র্যাকটিসড মেথড, একটা মেথড অবশ্যই থাকতে হবে যেই মেথডটার উপরে আপনি রিলাই করে একটা ডিসিশন মেক করবেন, তাই না? আচ্ছা, সো হ্যাভিং আ মেথড ফর এথিক্যাল ডিসিশন মেকিং ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল, অবশ্যই। And ethical decision should be based on ethical principles and codes only, rather than on emotions, thoughts and fixed policies. বুঝতে পেরেছি? তার মানে কি, পলিসিতেও আপনার চেঞ্জ আসতে পারে, এমন কোনো ইস্যুস বা এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হতে পারে যেখানে কি পলিসি চেঞ্জ করতে হতে পারে না, অর্গানাইজেশনে হতে পারে কিন্তু সেখানে ইমোশনস, থটস এগুলো চলে আসতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই আমার এথিক্যাল প্রিন্সিপালের উপরে বেস করতে হবে। এথিক্যাল প্রিন্সিপাল গুলো কি আমরা মিড টার্মে পড়ে এসেছি, তাই না? যে প্রিন্সিপাল বেসড আপনার কি কি ছিল, এথিক্স, তাই না? আচ্ছা, না আপনার স্লাইডে কিছু কিছু ওয়ার্ড করতে যে আমার দাম মানে ওয়ার্ডগুলো একটু অ্যাডভান্স লাগে আমার কাছে অনেক। আচ্ছা, যেগুলো আপনার মিনিং বুঝছেন না ওটা ক্লাসে জিজ্ঞেস করে নেবেন, স্লাইড দেখে আমি যখন পড়াচ্ছি কমপ্লিট দিয়ে দিলে স্লাইডটা নিয়ে আমরা কি করে আপনি যখন বলছেন লিখে দিই স্যার নিব ওয়ার্ডটা তাই না? তাহলে আমি একটা কাজ করব, আমি আপনাদেরকে শুক্রবারে ক্লাসে আসার আগে আগের দিনই স্লাইডটা দিয়ে দেব, তাই না? সেটা ভালো হয়। আমি করি কি, আমি পড়াই এরপরে স্লাইডটা যদি পসিবল হয়, এটা মানে বলতেছিলাম তাহলে ওই যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি মেনশন দিয়ে দিয়ে দেন তাহলে আরো বেশি বেটার। একবার ওটা সমস্যা না, এটা আমি জানি। আচ্ছা, ওইটা ক্লাসে বলে দিলাম, ওটা বলে দিলাম, আপনারা লিখে নিলেন মিনিং গুলো, ক্লাসে আপনারা জিজ্ঞেস করলে বা আমি যখন পড়াই তখন বলে দিলাম। আচ্ছা, সো দেখেন যেটা বললাম যে এথিক্যাল ডিলেমা, এখন ডিলেমাটা তো সম্পর্কে একটু বুঝতে হবে যে ডিলেমা ব্যাপারটা আসলে কি, তাই না? ওখানে মনে হয় এই ওয়ার্ডটাই একটু কমপ্লিকেটেড ছিল এর আগের স্লাইডে। সো এথিক্যাল ডিলেমা ইজ আ সিচুয়েশন উইথ আনসার্টেনিটি, ঠিক আছে? যেখানে কোনো সার্টেন কোনো আউটকাম বা সার্টেন কোনো ভালো মন্দ আপনি বুঝতে পারতেছেন না, যে কোনটা যে রাইট, এই জিনিসটাই একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে যে কোন ডিসিশনটা নেবেন। Certainty about what is right to do from a moral or ethical perspective. আপনি আপনার মোরাল বা এথিক্যাল পার্সপেক্টিভ থেকে কোন ডিসিশনটা নেবেন এটাই একটা আনসার্টেন সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। এই পরিস্থিতিটাকেই বলা হচ্ছে ডিলেমা, এথিক্যাল ডিলেমা। ডিলেমা হচ্ছে এরকম একটা আনসার্টেনিটি, সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে। আর এথিক্যাল ডিলেমা হবে যখন আপনি মোরাল বা এথিক্যাল পার্সপেক্টিভ থেকে ওইরকম পরিস্থিতিতে পড়বে, তখন সেটাকে বলা হচ্ছে কি এথিক্যাল ডিলেমা, ঠিক আছে? আচ্ছা,
So for example, the manager of a company may be put in a position in which he must choose between the interest of his employees and his investors. Give more profits or increase the salary. বুঝতে পারছেন এখানে প্রবলেমটা কি হয়েছে? তো ধরেন ম্যানেজার এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে তার প্রফিট হচ্ছে কিন্তু এমন অ্যামাউন্ট হচ্ছে যে সে যে কোনো একটা চুজ করতে পারবে। হয় সে তার ইনভেস্টর যারা ইনভেস্ট করেছে তাদের প্রফিট বাড়াতে পারবে, পার্সেন্টেজটা বাড়াতে পারবে, অথবা সে এমপ্লয়িদের স্যালারি ইনক্রিজ করতে পারবে। সো এখানে তো একটা এথিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু সে একটা ডিলেমায় পড়ে গেল না, কারণ তার কি দুইটাই তো তার করা উচিত, তাই না? কিন্তু এখানে একটা এই যে সিচুয়েশনটা এটাকে বলা হচ্ছে এথিক্যাল ডিলেমা। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন তাহলে এথিক্যাল ডিলেমায় যখন পড়বো তার মানে কি আমরা এখানে কি করতেছি? এথিক্যাল ডিসিশন মেকিং চ্যাপ্টারটা তো ডিসিশন মেকিং নিয়ে, তাই না? সো আপনার যখন ডিসিশন মেক করবেন তখন তো আপনার চয়েস করতে হবে, চুজ করতে হবে। সো এখানে আপনি দুই ধরনের চুজিং হতে পারে। একটা হচ্ছে কি রাইট ভার্সেস রং, ভালোটা ঠিকটা চুজ করব নাকি ভুলটা চুজ করব। তো এটা খুবই সহজ, তাই না? রাইট ভার্সেস রং হলে খুবই ক্লিয়ার যে আচ্ছা রাইট কোনটা রং কোনটা, তাহলে আমি রাইট ডিসিশনটাই পিক করব। বাট রাইট ভার্সেস রাইট যখন আসে যে দুইটা চয়েস আছে, দুইটা চয়েসই রাইট, এর আগের যে এক্সাম্পলটা দিলাম এখানে কি দুইটাই রাইট, তাহলে এখন আমি কি করব? এমন একটা সিচুয়েশন এই টাইপের চয়েস যখন আসবে তখন আমার কি করতে হবে? lesser of two evils. Let's say দুইটা ডিসিশন নেবেন, দুইটা ডিসিশনই এমন ডিসিশন যেটাই চুজ করেন আপনার একটু ক্ষতিই হবে। তাহলে আপনার কোন ডিসিশনটা আমরা চুজ করি যেটাতে একটু কম ক্ষতি হয়, তাই না? তাহলে লেসার ইভিলটা আমার চুজ করতে হবে এরকম সিচুয়েশনের মধ্যে, রাইট? এন্ড মেক আ ডিফেন্সিবল ডিসিশন। অবজেক্টিভটা কি? ডিফেন্সিবল। ডিফেন্সিবল বলতে কি বোঝাচ্ছে? মানে যুক্তি তর্ক থাকা। এই সিদ্ধান্তটা নিলাম যে আপনারা ডিফেন্স দেন না, ধরেন একটা প্রজেক্ট করছেন, প্রজেক্ট আমরা কেন করি? কোন একটা প্রবলেম, এক্সিস্টিং প্রবলেম সলভ করার জন্য আপনারা প্রজেক্ট করেন, তাই না? সো এই প্রজেক্টে যখন ডিফেন্স দিবেন তখন আপনাকে কোয়েশ্চেন, আপনি এনাফ যুক্তি তর্ক হবে না যে আপনি এই প্রজেক্টটা কেন এইভাবেই করলেন, কেন অন্য কিছু করলেন না, এরকম। তো আপনি যেই চয়েসটা চুজ করবেন এটার অবজেক্টিভ হবে, গোল হবে যে এই ডিসিশনটা একটা ডিফেন্সিবল ডিসিশন হবে, যে এটার এনাফ যুক্তি তর্ক থাকবে যে আচ্ছা আমি এইটা কেন চুজ করেছি। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসেন এথিক্যাল ডিসিশন মডেল। কিছু মডেল আছে যে মডেলগুলো আমরা আগে যেরকম এথিক্যাল থিওরি পড়েছিলাম না, তিনটা থিওরি পড়েছিলাম, সো দেখবেন সিমিলার প্যাটার্ন, মডেলগুলো সিমিলার প্যাটার্নে আসছে যে একটা ডিফারেন্ট আপনার টপিকে ফোকাস করতেছে, তাই না? এরকম যদি মিড টার্মের গুলো মোটামুটি একটু আপনাদের মেমোরিতে থাকে বা বুঝে থাকে, ফাইনাল টার্মের পড়াগুলো আরো সহজ লাগবে, কারণ একই জিনিস এথিক্যাল ডিসিশন মেক করতেছেন, এথিক্স নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন মডেল বিভিন্ন থিওরি আসবে, যে থিওরিগুলো অ্যাপ্লাই করে একটা ডিসিশন আমরা নিব। আচ্ছা, সো এখানে দেখেন ইউটিলিটারিয়ান মডেল। ফার্স্ট মডেলটার নাম হচ্ছে ইউটিলিটারিয়ান মডেল। Utilitarian model, an ethical decision is one that produces the greatest good for the greatest number of people. Utilitarian মডেলটা ফলো করে যদি আপনি কোনো ডিসিশন নিতে যান তাহলে কিসের উপরে ফোকাস করবেন? যে ডিসিশনটা সবথেকে বেশি মানুষের প্রফিট নিয়ে আসবে, বা সহজ ভাষায় তাহলে ইউটিলিটারিয়ান মডেলের ফোকাসিং পয়েন্ট হচ্ছে টু প্রডিউস দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন মোরাল রাইটস মডেল। মোরাল রাইটস মডেল বলতে বোঝাচ্ছে এই ডিসিশনটা একটা পার্টিকুলার বা স্পেসিফিক
পার্সনের বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের যে সকল মোরাল রাইট আছে সেই রাইটগুলো আপনার লঙ্ঘন করবে না বা সেই রাইটগুলো ক্ষুণ্ণ করবে না। বুঝতে পারছেন? মানে মনে করেন সরকার এমন কোনো ডিসিশন নিতে পারবে না যেখানে আপনার সাধারণ জনগণের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মোরাল রাইট কি? মোরাল রাইট কতগুলো আছে? মৌলিক চাহিদা যেন বন্ধ না হয়, তাই না? এমন একটা ডিসিশন নিয়ে নিলাম যেটাতে দ্রব্যমূল্যের দাম এত বেশি বেড়ে গেল যে আমার সাধারণ জনগণ খেতেই পারছে না, খাবার কিনতে পারছে না, মহামারী চলে আসলো বা এরকম আকাল পড়ে না, বলে না আকাল পড়ে গেছে। সো কাইন্ড অফ এরকম যে এই মডেলটা হচ্ছে ফলো করবে এমন একটা ইয়েতে যে ডিসিশন মেক করবে এমন ভাবে যেন ফান্ডামেন্টাল রাইট গুলো আমার ঠিক থাকে একটা মানুষের। ঠিক আছে? বুঝতে পেরেছি? সো an ethical decision is one that best maintains and protects the fundamental rights and privileges of the people affected by it. হ্যাঁ, সিদ্ধান্তটা যাদের যাদের লাইফে এফেক্ট ফেলবে তাদেরকে তাদের ফান্ডামেন্টাল রাইট এবং প্রিভিলেজ গুলো যেন ক্ষুণ্ণ না হয়। ঠিক আছে? এরপর আসেন আরেকটা মডেল, সেটা হচ্ছে কি জাস্টিস মডেল। জাস্টিস মডেলটা তো বুঝতেই পারছেন, সুবিচার করবে, তাই না? তাই তো? তাহলে কি হচ্ছে? an ethical decision is one that distributes benefit or loss or harms among individuals in a fair, equitable or impartial way. fair মানে তো বুঝছেন, equitable ও বুঝছেন সমান ভাবে, আর কি impartial মানে হচ্ছে পার্শিয়ালিটি যেখানে নাই, হ্যাঁ, নিরপেক্ষভাবে। ঠিক আছে? সহজ, কিন্তু অনেক সহজ। সো দেখেন, যখন আপনি এই এথিক্যাল মডেলগুলোকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে একটা ডিসিশনে উপনীত হবে, তখনই কিন্তু আপনার একটা আইডিয়াল আউটকাম আসবে, তাই না? যখন আপনি একটা ডিসিশন নেবেন তখন ডিসিশনের ক্ষেত্রে ইউটিলিটারিয়ান কি ছিল? সবথেকে বেশি মানুষের বেনিফিট কোথায়, কোন সিদ্ধান্তে আসছে সেটাকে ফোকাস করতেছে। মোরাল রাইট হচ্ছে আমার মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে এটা, আর এটা কি জাস্টিস হচ্ছে, আমি জাস্টিস করছি, ইমপার্শিয়াল কোনো ডিসিশন নিচ্ছি না। এই তিনটা জিনিস যখন আপনি মাথায় রাখবেন তখন কি একটা আইডিয়াল আউটকাম পাবেন না? একটা ভালো ডিসিশন নিতে পারবেন, রাইট? সো যখন আমরা এরকম কোনো এথিক্যাল ডিসিশন নিব, সেটা আমাদের পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক, তখন আপনারা এই মডেলটা যদি ফলো করেন, এই তিনটা মডেলকে যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে কি একটা ভালো আউটকাম আপনারা পাবেন ইনশাআল্লাহ, রাইট? ওকে, এখন ধরেন যে আমরা মডেলগুলো তো বুঝলাম, রাইট? মডেল বুঝলাম। এখন ধরেন যে একটা এথিক্যাল ডিলেমা এরকম চলে আসছে, সেই ক্ষেত্রে স্টেপগুলো কি ফলো করব, মানে কিভাবে প্রবলেমটাকে সলভ করব, সেটার একটা ফ্রেমওয়ার্ক আছে যে স্টেপ ওয়াইজ আমরা কি কি কাজ করতে পারি একটা প্রবলেম সলভের জন্য বা একটা এথিক্যাল ডিসিশন মেক করার জন্য। সো এখানে ওভারভিউটা দেয়া আছে, ওভারভিউয়ে হচ্ছে মেইন পয়েন্টগুলো দেয়া আছে যে উই নিড টু ডেসক্রাইব দ্য প্রবলেম। ফার্স্টে আমাদের সমস্যাটা কি সেটাকে আগে ডেসক্রাইব করতে হবে, দেন আমাদের বের করতে হবে যে এই সমস্যার মধ্যে কি কোনো এথিক্যাল ডিলেমা আছে কিনা, আদৌ whether there is an ethical dilemma। যদি ডিলেমা থাকে তখনই তো আমরা বুঝবো, তাই না? এখন ডিলেমা থাকলেও সেটা কি এথিক্যাল কিনা সেটাও তো আমার বুঝতে হবে। আইডেন্টিফাই এন্ড র‍্যাঙ্ক দ্য কি ভ্যালুস এন্ড প্রিন্সিপাল। তাহলে কি করতে হবে? প্রায়োরিটি বেসে এগুলোকে আমার 1 2 3 4 এভাবে র‍্যাঙ্কিং করতে হবে যে কোন প্রবলেমটা সর্বোচ্চ ভ্যালুয়েবল, কোন প্রবলেমটার সিগনিফিকেন্সি সবথেকে বেশি, যে কোন প্রবলেমটা আগে সলভ করব, কোন প্রবলেমটা পরে সলভ করব, এভাবে র‍্যাঙ্ক করে নিতে হবে। দেন আমরা ইনফরমেশন গ্যাদার করব, তাই না? চারপাশ থেকে সবার সাথে কথা বলে ইনফরমেশন গ্যাদার করতে হবে। দেন রিভিউ এনি অ্যাপ্লিকেবল কোড অফ এথিক্স। আমার কোম্পানির যে পলিসি আছে বা আমার যে মোরাল প্রিন্সিপাল আছে সেগুলো কোনো জায়গা থেকে ফলো করলে কোনো একটা এখানে অ্যাপ্লিকেবল করা যায় কিনা।
যে সলভ করা যায় কিনা প্রবলেম, তাই না? স্টেপ 5 এ। আচ্ছা, দেন we need to determine the options. অবশ্যই অপশন থাকবে, অপশন বেশি আছে জন্যই তো প্রবলেম, তাই না? সো দেন আমরা হচ্ছে একটা কোর্স অফ অ্যাকশন চুজ করব, দেন সেটাকে অ্যাকশনে রূপান্তর করব, এন্ড দেন আমরা রেজাল্টটাকে ইভালুয়েট করব যে এই রেজাল্টটা কি হচ্ছে। আচ্ছা, এটাকেই আপনার এখানে বর্ণনা করা আছে যে describe a problem মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। You must first describe the problem and ensure that it's actually a moral dilemma that needs to solve, and consider the nature of the problem and any signs of the problem, and ensure that you are attempting to solve the issue and not just its sign. বুঝতে পারছি? এটা বলছে যে আপনি এই প্রবলেমের নেচারটাকে কনসিডারিং করে আপনি এটাকে যে সলভ করছেন, আপনার বুঝতে হবে যে এই প্রবলেমটাকেই আপনি সলভ করতে চাচ্ছেন, কিন্তু প্রবলেমটা যে আদৌ আছে কিনা। ধরেন যে আপনার মনে হচ্ছে যে একটা প্রবলেম আছে, একটা সাইন পেয়েছেন আপনি, তো আপনার শুধু সাইন সলভ করার নিয়ে আপনার হচ্ছে ডিসিশন মেক করে তো লাভ নাই। আপনি অ্যাকচুয়াল প্রবলেমটা সলভ করার জন্যই আপনার হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে এটা একটা প্রবলেমটা অ্যাকচুয়ালি প্রবলেম, এটা শুধু আমার আশঙ্কা না, প্রবলেমটা আসলেই আসছে, এটা ডিটারমিন করা। বুঝতে পেরেছেন? আচ্ছা, circumstances affect the problem definition. For whom does the problem exist and what is the surroundings? What are the surroundings? বুঝতে পারছেন? মানে কার জন্য প্রবলেমটা এক্সিস্ট করতেছে এবং এই প্রবলেমের আশেপাশে কারা আছে, প্রবলেমটা কারা ক্রিয়েট করছে, এটা আপনার বুঝতে হবে। সো এইগুলো মানেই হচ্ছে আপনার প্রবলেমটাকে ডেসক্রাইব করা। প্রবলেমটা ডেসক্রাইব করতে হলে কি করতে হবে? এই তিনটা জিনিস একত্রিত হয়ে আপনি একটা প্রবলেমকে ডেসক্রাইব করছেন। Then আসেন, dilemma becomes ethical when the good or bad option seems to have a moral component. তাই না? ডিলেমা কখন এথিক্যাল হয়? যখন কিনা গুড আর অথবা ব্যাড অপশন গুলোর একটা মোরাল কম্পোনেন্ট থাকে, মোরালি এফেক্টেড হবে যখন, তখনই আপনার ডিলেমাটা এথিক্যাল হবে, তাই না? আচ্ছা, প্রাইভেসি ভার্সেস অ্যাভয়েডেন্স অফ হার্ম, ফ্রিডম ভার্সেস সেফটি, এক্সাম্পল, তাই না? প্রাইভেসি ভার্সেস অ্যাভয়েডেন্স অফ হার্ম। কোভিডের সময় কি হলো? কোভিডের সময় কি আপনার এই যে মেডিকেল যে ডেটাগুলো, এগুলো সিকিউর ডেটা না? একটা মানুষের পার্সোনাল ডেটা কিন্তু আপনি হসপিটালে গিয়ে চাইলে আপনাকে দিবে না। ধরেন যে একটা রোগের কি লক্ষণ, সে কি ফিল করছে, এটা কি, এটা আমার একটা পার্সোনাল ম্যাটার, সো এটা তো আমি ডিসক্লোজ করব না, ডিসক্লোজ করে না। বাট যখন এই ধরনের কোনো রোগ হচ্ছে তখন কিন্তু এটা ডিসক্লোজ করতে হচ্ছে, তাই না? তো তখন কিন্তু একটা এথিক্যাল ডিলেমার ডিসিশন যে এটা আমি হার্মটাকে কনসিডার করব, যে এটা তো ছড়ায় যাচ্ছে, একটা ছোঁয়াচে রোগ, তাই না? তো ছড়ায় যে যাচ্ছে তাহলে কি করতে হবে? ডিসক্লোজ করতে হবে যে এই লক্ষণগুলো আপনারা পেলে বুঝবেন যে এটা আপনাদের হচ্ছে, এই প্রবলেমটা ডিসক্লোজ করবেন, নাকি আপনি ওই আপনার যে পেশেন্ট তার প্রাইভেসি মেইনটেইন করবেন। এটা একটা এথিক্যাল ডিলেমা এক্সাম্পল, তাই না? সো আমরা ডিসক্লোজ করব কি করব না সেটা তো পরের ডিসিশন, বাট এই সিচুয়েশনটা তো একটা এথিক্যাল ডিলেমা, এটাই বলছে। ফ্রিডম ভার্সেস সেফটি, এখন আপনি ফ্রিডম দিবেন নাকি সেফটি এনশিওর করবেন? এখন এটাও কিন্তু কন্ট্রোভার্সি আছে অনেক। ধরেন এমন একটা পেশেন্ট যে কিনা কখনোই সুস্থ হবে না, সে জানে সে আর 5 বছর পরে ধরেন যে সে থাকবে না। এখন যদি সে চায়, তার ফ্রিডম যদি সে চাইতেই পারে যে সে তার হচ্ছে লেটস সে সে তার অর্গান ডোনেট করতে চায়, হ্যাঁ, বা সে হচ্ছে এরকম আছে যে সে হচ্ছে এখনই মানে সে হয়ে যেতে চায়, সে মরে যেতে চায়, হ্যাঁ, তো সে হচ্ছে
বা সুস্থ থাকা অবস্থায় সে তার অর্গানগুলো ডোনেট করতে চায়, এরকম চায়। আমাদের দেশে হয়তো বা রেয়ার, বাট এরকম চায়। এটার উপরে পলিসি আছে যে সে কি পারবে কি পারবে না। এখন আপনি ওই পেশেন্টটা যে কিনা কিছুদিন পরে মরে যাবে, তাকে ওই ফ্রিডমটা দিবেন নাকি তার সেফটিটা ইনশিওর করবেন? এটাও কিন্তু একটা এথিক্যাল ডিলেমার বিষয়, কারণ এটা তো সার্টেন যে সে বাঁচবে না, সো সে তার ফ্রিডম চাইতেই পারে আপনার কাছে, রাইট? এখানে আর কি অনেক কন্ট্রোভার্সি আছে এই জিনিসটা নিয়ে, স্পেশালি এই জিনিসটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কিছু কিছু কান্ট্রিতে অ্যালাউ করে যে দে ক্যান একটা এরকম সে চাইলে ডোনেট করতে পারবে, এরকম পেশেন্টরা, এরকম ল আছে। আচ্ছা, টার্মস অফ অ্যান এথিক্যাল ডিলেমা মাস্ট বি এথিক্যাল ইন নেচার, নট লিগাল। হ্যাঁ, আচ্ছা, if something is a law, you then have the ethical choice to follow the law or not. ঠিক আছে, মানে যদি কোনো একটা ল থাকে, অলরেডি একটা ল আছে, পলিসি আছে, then you have the ethical choice to follow the law or not. মানে আপনি এটা আপনার ethical choice যে আপনি লটা ফলো করবেন কি করবেন না। ঠিক আছে, সো আমরা ডিটারমিন করব কিভাবে এথিক্যাল ডিলেমার সিচুয়েশন গুলো কি রকম হতে পারে সেটা বুঝলাম, রাইট? আচ্ছা, এরপরে আসি আইডেন্টিফাই দ্য রিস্ক। এটা তো বুঝতেই পারছেন। হোয়াট রিজনস ক্যান ইউ প্রোভাইড ফর প্রায়োরিটাইজিং ওয়ান কম্পিটিটিং ভ্যালু ওভার অ্যানাদার? আপনি যে র্যাঙ্কটা করলেন, কেন র্যাঙ্কটা করলেন? 1 নাম্বার র্যাঙ্কিং এ কোন প্রবলেমটা আছে, 2 নাম্বার র্যাঙ্কিং এ কোন প্রবলেম আছে, এইটা যে কিভাবে র্যাঙ্কিংটা করলেন সেটার একটা যুক্তি তর্ক থাকতে হবে, তাই না? সেটার একটা কজেস থাকতে হবে। আচ্ছা, understand that a decision to a dilemma which goes against an individual's personal set of value has very little chance of success. আপনার এটা বুঝতে হবে যে একটা এথিক্যাল ডিলেমার ডিসিশন যদি আপনার পার্সোনাল মোরালের উপর বেস করে, পার্সোনাল ভ্যালিউজের উপর বেস করে আপনি ডিসিশন নেন, তাহলে আপনার বুঝতে হবে যে এই ডিসিশনটার সাকসেস রেট খুবই কম। কারণ আপনার একার পার্সোনাল ভ্যালিউজের উপর ডিপেন্ড করে আপনি একটা ডিলেমা সলভ করতে পারেন না। আপনার অনেকগুলো বিষয় এখানে কনসিডার করতে হবে। ঠিক আছে, okay, then you have to gather the information. Do you have all the known facts? মানে সবগুলো বিষয় আপনার জানা আছে কিনা। আচ্ছা, do you understand the applicable laws and আপনার legalities? আপনি সবগুলো লস জানেন কিনা বা বোঝেন কিনা আপনার সিচুয়েশনটাকে সলভ করার জন্য। Do you have all relevant policies available to review? আচ্ছা, are you clear about the individual's views and personal values? Don't hesitate to seek out consultation, right? So আপনার ইনফরমেশন গ্যাদারিং এ এই পয়েন্টগুলো ইনফরমেশন গ্যাদার করার সময় আপনার মাথায় রাখতে হবে বা ফলো করতে হবে। আচ্ছা, রিভিউ এনি অ্যাপ্লিকেবল কোড অফ এথিক্স। Look for the following: mission statement, value base of the organization, ethical principle to guide practice, ethical standards. যেগুলো অলরেডি এক্সিস্ট করে আপনার অর্গানাইজেশনে, সেগুলো থেকে দেখেন যে কিছু আপনি অ্যাপ্লিকেবল করতে পারেন কিনা। কোডস ক্যান বি রিভাইজড অর আপডেটেড অ্যাজ নিডেড। আপনার পলিসিও চেঞ্জ করতে হতে পারে, সেটা আপনারা আপডেট করতে পারেন চাইলে। আচ্ছা, দেন আপনি লিস্ট করবেন সব পসিবল অ্যাকশনকে, আপনার কস্ট অর বেনিফিট অফ ইচ অপশনের জন্য কস্ট বেনিফিট কি আসতেছে সেটা আপনার বের করতে হবে। and seek out additional point of view. Okay, step 7 এ এসে কি করছেন আপনি? আচ্ছা, সিলেক্ট আ কোর্স অফ অ্যাকশন। কিভাবে কোর্স অফ অ্যাকশন আমি সিলেক্ট করব? প্রথমে আমার কি করতে হবে? লিস্ট ডিজায়ারেবল অপশনগুলোকে রিমুভ করে দিতে হবে, যেগুলো আপনি চাচ্ছেন না বা যেগুলোর কম পসিবিলিটি আছে সাকসেস হওয়ার, সেগুলো কি রিমুভ করে দিব। এরপরে রিমুভ এনি হুইচ ইউ ক্যান নট পুট ইনটু অ্যাকশন, মানে আপনি ভাবছেন যে
হতে পারতো, কিন্তু এটাকে আসলে ইন রিয়েলিটি আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না, সেই অপশনগুলো আমার বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, রিমুভ এনি অপশন which break the value system of those affected. ঠিক আছে, recognize that your final choice will be impacted by your personal values. আবার এটাও রিকগনাইজ করতে হবে যে আপনার পার্সোনাল ভ্যালিউস গুলো ওই ডিসিশনের সাথে মিলে কিনা, মিলতে হবে। ঠিক আছে, দেন আপনি অবশ্যই কি করবেন, আপনার যে প্ল্যানটাকে বানিয়েছেন বা যে অ্যাকশনটা চুজ করলেন সেটাকে ইমপ্লিমেন্ট করব, অবশ্যই ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পরে দেন উই উইল ইভালুয়েট দ্য রেজাল্ট। কিভাবে রেজাল্ট ইভালুয়েট করব? ইভালুয়েট দ্য কস্ট ফর ইচ পারসন ইনভলভড and consider submitting your most difficult cases to an ethics review board for feedback. ঠিক আছে, এই তো এখানে একটা এথিক্যাল ডিলেমার এক্সাম্পল দেয়া আছে, যে এথিক্যাল ডিলেমাটা কি হতে পারে এটা আমরা অলরেডি জানি, রাইট? আচ্ছা, এখন আসি এথিক্যাল থিওরিজ। আচ্ছা, এখন এতক্ষণ কি করলাম? মডেল করলাম আর কি একটা এথিক্যাল ডিসিশন মেকিং এর ফ্রেমওয়ার্ক করলাম। থিওরিটা পড়লে এই চ্যাপ্টার শেষ। সো এথিক্যাল থিওরিও আছে, আপনার ডিফারেন্ট এথিক্যাল থিওরিজ এক্সিস্ট এন্ড থিওরিজ ক্যান বি অ্যাপ্লাইড টু ডিফারেন্ট সিচুয়েশন টু ইনফর্ম আওয়ার থিংকিং এন্ড সাপোর্ট ডিসিশন মেকিং। সো এথিক্যাল থিওরিজ গুলো আমার কি হচ্ছে, ডিসিশন মেকিং এর জন্য ইম্পর্টেন্ট। সো এথিক্যাল মডেল বলেন, এথিক্যাল থিওরি বলেন, সবগুলো কি করে, একটা পার্টিকুলার সেক্টরকে ফোকাসিং পয়েন্টে রাখে। সো এথিক্যাল থিওরির মধ্যে দেখেন, আপনারা পড়ছেন অলরেডি, আগেও পড়ছেন কনসিকুয়েন্স বেসড এথিক্স। সেম জিনিসটার একটা থিওরি আছে কনসিকুয়েন্সিয়ালিজম। কনসিকুয়েন্সিয়ালিজম তার মানে কি হচ্ছে, এখানে আউটকামটা কি হবে, রেজাল্ট কি হবে সেটার উপরে ফোকাস করতেছি, তাই না? এই যে consequentialist ethics hold the view that the correct moral response is related to the outcome or consequence of the fact. The central aim is the principle of maximizing the greatest good for the greatest number. কিসের সাথে মেলে এটা? ইউটিলিটারিয়ান মডেল, একটু আগেই পড়ছি, তাই না? ওটার সাথে কিন্তু মিলতেছে। আচ্ছা, the good referred to a variety of ways and may refer to values of utility such as happiness or another life enhancing outcome. বুঝতে পারছেন? এখানে গুড বলতে আসলে কি বোঝাচ্ছে? গুড বলতে বোঝাচ্ছে যে আপনার কোনো একটা ভ্যালিউ অর ইউটিলিটি, মানে কোনো একটা লাইফকে আপনার কি, মানে এনভায়রনমেন্টটাকে সুন্দর করা, আপনার সারাউন্ডিংকে ভালো করা, ইমপ্রুভ করা, ইমপ্রুভমেন্ট করা। সেটা হতে পারে আপনার হচ্ছে লাইফস্টাইলকে ইমপ্রুভ করতে পারে, আবার কি করতে পারে, আপনার পিস আনতে পারে, হ্যাপিনেস আনতে পারে, এই ধরনের আউটকামকে ফোকাস করতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন ডিওন্টোলজি। এটাও কিন্তু কোনোটার সাথে মিলবে। দেখেন, ডিওন্টোলজি ইজ বেসড অন ডিউটিস এন্ড রাইটস। তাহলে কিসের? মোরাল রাইটস মডেল। মডেলের সাথে ডিওন্টোলজি থিওরি কিন্তু মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, রাইটস এন্ড রেসপেক্টস ইন্ডিভিজুয়ালস অ্যাজ এন্ডস ইন themselves. It places value on the intentions of the individual rather than the outcome of any action and focuses on rules, obligations and duties. তার মানে এখানে কি করতেছে, এখানে আপনার ডিওন্টোলজি থিওরিটা ইন্টেনশনের উপরে বেশি ফোকাস করতেছে rather than the outcome. আপনার নিয়তটা কি, নিয়তটার উপরে বেশি ফোকাস করছে যে আপনি কি করতে চাচ্ছেন। আচ্ছা, deontology requires absolute adherence to these obligations and acting from duty is viewed as acting ethically.
তার মানে ডিওন্টোলজিটা অ্যাকচুয়ালি ফোকাস করছে আপনি আপনার ডিউটি ঠিকমতো মেইনটেইন করছেন কিনা বা ডিউটি পালন করতে চান কিনা সেটার উপরে, ঠিক আছে, rather than the outcome, ঠিক আছে। তাহলে এখানে আউটকামে খুব বেশি ফোকাস থাকছে না, এখানে অ্যাকচুয়ালি আমার নিয়তের উপরে বেশি ফোকাস থাকছে। তার মানে আমার মোরাল রাইটস, মোরাল যে ব্যাপারটা, এখানে কিন্তু আবার ওই যে ভার্চু এথিক্সটাও চলে আসতেছে ডিওন্টোলজিতে, তাই না, যে আপনার পার্সোনাল মোরাল ভ্যালুসটা কিরকম এন্ড সেটার উপরে বেস করে আপনি কিভাবে ডিসিশন নিচ্ছেন। এন্ড ফাইনালি এই যে আচ্ছা ভার্চু এথিক্স চলে আসছে। সো ভার্চু এথিক্সটা ডিওন্টোলজির সাথে কিছুটা রিলেটেড হচ্ছিল, তাই না। আচ্ছা, আর ভার্চু এথিক্সটা হচ্ছে মেইনলি আপনারা দেখেন the key difference between consequentialism, deontology and virtue ethics is the final emphasizes the moral character or virtues of the individual. যে কিনা ডিসিশনটা মেক করছে তার পার্সোনাল ক্যারেক্টার কিরকম সেটার উপরে ফোকাস করে আপনার কিন্তু ভার্চু এথিক্স থিওরিটা আপনার বেস করে সেটা বানানো হয়েছে। হ্যাঁ, ভার্চু এথিক্স হ্যাজ emerged due to the perceived deficits in ethical theories such as consequentialism and deontology for healthcare, honesty and kindness, ঠিক আছে। সো দেখেন ভার্চু এথিক্সটা অ্যাকচুয়ালি কেন এখানে আপনার অ্যাপ্লিকেবল হচ্ছে, কারণ এখানে দেখেন অনেক সময় ডিওন্টোলজির কথা বলেন আর ইউটিলিটারি না, প্রথমটা কি ছিল কনসিকুয়েন্সিয়ালিজম। সো কনসিকুয়েন্সিয়ালিজম এবং ডিওন্টোলজিতে কোথাও কিন্তু আপনার কনসিকুয়েন্সিয়ালিজমে কি ছিল যে আপনি গ্রেটেস্ট নাম্বার অফ পিপলের আপনি ভালো করতে চাচ্ছেন এইটা, আর ডিওন্টোলজিতে কি হচ্ছে মোরাল রাইটস গুলো আপনি ঠিকঠাক মতো মেইনটেইন করছেন। বাট এখানে যদি আপনি ভার্চু এথিক্স ব্যক্তিত্ব যদি নিয়ে না আসেন তাহলেও কিন্তু ডিসিশনটা ভুল আসতে পারে বা রং ওয়েতে যেতে পারে। কারণ একজন এরকম বলতেই পারে যে ইনভেস্টরদেরকে হচ্ছে গ্রেটেস্ট বেনিফিট দিলে সেটাই হচ্ছে গ্রেটেস্ট নাম্বার অফ পিপলদের হচ্ছে বেনিফিট করতেছে, রাইট। আবার ধরেন যে মোরাল রাইট আপনি বলছেন যে স্যালারি তো আপনি দিচ্ছেন, ইনক্রিজ করার কি দরকার, যতটুকু দেওয়ার ততটুকু দিচ্ছেন। সেখানে যখন আপনার ক্যারেক্টারিস্টিক্স চলে আসবে তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে না, ওদেরকেও আমার কিছু বাড়াতে হবে, বুঝতে পারছেন। সো তিনটাই ইম্পর্টেন্ট এন্ড তিনটাই কিন্তু